স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। নতুন বিপিএল কি থাকতে পারবে ডিফেন্ডিং রানার্স আপ দল? আর্থিক ইস্যুতে এখন মুখোমুখি অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও চিটাগং কিংস। ফ্র্যাঞ্চাইজির কাছে বকেয়া টাকা চেয়ে লিগ্যাল নোটিশ দিয়েছে বিসিবি, অথচ কিংসের মালিক সামির কাদেরের দাবি বোর্ড যে টাকার অঙ্ক বলছে তা মিথ্যা। সাইফুল রূপকের রিপোর্ট। কানাডিয়ান মডেল ইয়াশা সাগরকে হোস্ট বানিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বুম বুম শাহিদ আফ্রিদিকে এনে গেল বিপিএল এর শুরুর দিকে বেশ আলোড়নই তোলে চিটাগং কিংস। অথচ শেষ ভাগে যে বিতর্ক আর সমালোচনা শুরু হয় তা আর থামার নয়। পেমেন্ট না পাওয়ার অভিযোগ তুলেছিলেন ইয়াশা এবং আফ্রিদি দুজনেই। স্যাটিসফাইড হতে না পারায় দেরি করে পেমেন্ট দিয়েছিলেন পারভেজ ইমনকে। কোচ শন টেইট এখনও প্রায় ৪৫ লাখ টাকা পান। ঢাকা ও সিলেটের টিম হোটেলেও বকেয়া রয়ে গেছে। হাজারটা অভিযোগ চিটাগং কিংসের বিপক্ষে। কিংসের মালিক দায় চাপাচ্ছে এবং চেয়ে আছে বিসিবির দিকে। তার ভাবনা, প্রাইজ মানি এবং রেভিনিউ শেয়ার থেকেই চিটাগংয়ের বকেয়া পরিশোধ করে দেবে ক্রিকেট বোর্ড। এই পেমেন্টসগুলো, এই বিলসগুলো, যেটা আমি শুরুতেই বলেছি, ফেব্রুয়ারি মাসে আমরা বোর্ডে এগুলো ফরওয়ার্ড করেছি। বোর্ড পেমেন্টস করা শুরু করেছে। বোর্ডের মতো পেমেন্টসগুলো করা শুরু করে। তারা করতো, আমাদেরকে ইনফর্ম করতো দুভাগেই হয়েছে এটা। করতো, ইনফর্ম করতো। এই লাস্ট ভাগে এখন আপনি যেগুলো বলছেন, এগুলো আমাকে এখন ইনফর্মই করা হয়নি। এগুলো ইমেলে আছে। আমি বরঞ্চ গত সপ্তাহ পর্যন্ত কিছু ইনস্ট্রাকশনস দিয়েছি, তখন আমাকে রিপ্লাইও করেছে, না এটা আমরা এভাবে করব, ইট ইজ অলরেডি আমরা প্রসেসে দিয়ে দিয়েছি, আমরা এভাবে করব। এরপরে আমার সাথে কোনো ডাইরেক্ট, আমি যেটা বারবার বলছি, আমার সাথে বসাও হয়নি। আমার ইভেন অ্যাকাউন্টসের লোকজন গত বোধহয় ৪-৫ দিন আগে গিয়েও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাকাউন্টসে বসেছে। বসার পরেও যে কোনো কিছু ফাইনালাইজ, কোনো কিছু ডিসিশন, এগুলো পর্যায়ে যায়নি। আপনার সাথে যদি আমার আলাপই না হয়, হিসাব নিকাশই ক্লিয়ার না হয়, হাউ ক্যান ইউ ক্লেম এনিথিং? ২০১২-১৩ বিপিএল এর প্রথম দুই আসরেও ঠিকঠাক পেমেন্ট দেয়নি চিটাগং কিংস। ১৪ সালেই বিষয়টা কোর্টে ওঠে। সামির কাদেরের দাবি, গেল বছর সাবেক সভাপতি ফারুক আহমেদ পূর্বের বকেয়া ১৩ কোটি থেকে ছাড় দিয়ে ৩ কোটিতে সেটেলমেন্ট করে দেয়, যদিও সেই ৩ কোটিও বিসিবিকে দেয়নি কিংসের মালিক। গেল মাসেই ক্রিকেট বোর্ডের লিগ্যাল নোটিশ পেয়ে চোখ কপালে তার। আমাকে একটি লিগ্যাল নোটিশ দেওয়া হয় ৪৬ কোটি টাকার। এই ফিগারটা ৪৬ কোটি টাকার, এটা না ওনাদের কাছে কোনো জবাব আছে, না আমার কাছেও কোনো জবাব আছে, কিন্তু বাজারে কিন্তু ঘুরছে ৪৬ কোটি টাকার। এই ফিগারটা কোথার থেকে আসছে, এটা কারো কাছে কোনো উত্তর নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছেও এটা আপনাদের সামনে হয়তো বা জিজ্ঞেস করা হয়েছে, এটার কোনো উত্তরই নেই। এই এগ্রিমেন্টটা আমার সাথে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যেটা হয়েছে, আমার পক্ষ থেকে এটা আমি সই করেছি। এই ডকুমেন্টগুলো আমার থেকে বোর্ডে যখন নিয়ে যাওয়া হয় সই করে আমাকে ফেরত দেওয়ার জন্য, এই ডকুমেন্টটা আমি আজ পর্যন্ত পাইনি। এই ডকুমেন্টটা ইজ এ লিগ্যাল ডকুমেন্ট। এই এগ্রিমেন্টটা যে আমার সাথে বোর্ডের হয়েছে, এটা আমি পাওয়ার পর সে না এগ্রিমেন্টটা অ্যাকনলেজ করতে পারবো, এবং এই এগ্রিমেন্টটা আমার কোর্টে গিয়েও জমা দিতে হবে। যে আরবিট্রেশন চলছে ২০১৪ থেকে, বা যেটা স্টে অর্ডারে আছে, আমার আর ক্রিকেট বোর্ডের মাধ্যমে যেটা সমাধান হয়েছে, দ্যাট ইজ দ্য এভিডেন্স যে আমার সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমস্যার সমাধান হয়েছে। আমি এটা জমা দিলাম, এই কেসটা টোটালি ডিসমিস হলো। বাট ওই এগ্রিমেন্টটা আনফর্চুনেটলি আমি আজ পর্যন্ত হাতে এখনও পাইনি। প্রেস কনফারেন্সে প্রশ্ন ওঠে, বিপিএল এর সময় ১০-১২ কোটি টাকা খরচা করার সামর্থ্য কিংবা ইচ্ছা না থাকলে দল কিনে কেন টুর্নামেন্টের মান ডোবানো হচ্ছে? সামনেও কি ফ্র্যাঞ্চাইজি পাওয়ার আশায় আছে চিটাগং কিংস কর্তৃপক্ষ? আমি তো মনে করি যাদের ১০০-২০০ কেন, যাদের ১,০০০ কোটি টাকা আছে তাদের আসা উচিত। আমার কাছে ভাইয়া ১,০০০ কোটি টাকা নাইও। আমার কাছে যা আছে, আই উইল ডু মাই লেভেল বেস্ট ফর দ্য লাভ অফ ক্রিকেট। সাইফুল রূপক, ৭১। সুতোয় ঝুলছে বাংলাদেশের ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার ভাগ্য। র্যাঙ্কিংয়ে থাকতে হবে অন্তত ৮ নম্বরে। সেখানে আরও এক দফা টাইগারদের র্যাঙ্কিং নেমে গেছে ৯ থেকে ১০ নম্বরে। হাতে যে সময় আর ম্যাচ বাকি, তাতে চ্যালেঞ্জ বাড়ছে মেহেদী মিরাজ বাহিনীর সামনে। ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সমীকরণের বিস্তারিত খালিদ জামিলের রিপোর্টে। রসিকেরা বলে, বাংলাদেশ ক্রিকেটের ফ্যান ফলোয়ারদের হৃদরোগের ওষুধ খাওয়া উচিত অন্তত দুবেলা, কারণ অল দ্য টাইম তারা থাকে থ্রিলার সিনেমার উপর। জেতা ম্যাচ হেরে যাওয়া কিংবা হারতে থাকা কোনো লড়াইয়ে মোড় ঘোরানোর যথেষ্ট রসদ আছে এই দলটার মধ্যে। সেই বাংলাদেশ ফ্যান বেজ এবার তৈরি হচ্ছে এক দীর্ঘমেয়াদী সুপার ডুপার থ্রিলারের জন্য। ২০২৭ বিশ্বকাপে মেহেদী হাসান মিরাজের দল সরাসরি কোয়ালিফাই করবে কিনা তা নিশ্চিতভাবে জানতে এখন থেকেই অপেক্ষা করতে হচ্ছে একই বছরের ৩১ মার্চ পর্যন্ত।
কারণ আইসিসি নতুন একটা খবর দিয়েছে। বাংলাদেশকে র্যাঙ্কিংয়ে 10 নম্বরে ঠেলে 9 উঠেছে ওয়েস্ট ইন্ডিজ। মাঝের দেড় যুগ ওয়ানডেতে যে টাইগাররা এক অঙ্কের ঘরে ছিল, তাদের সর্বনাশটা আসলে করেছে পাকিস্তান। ক্যারিবিয়ানদের কাছে হেরে তারা নেমে গেছে 5-এ, শ্রীলঙ্কা চলে গেছে 4-এ। আর 77 রেটিং নিয়ে দেয়ালে পিঠ থেকে যাওয়া পজিশন 9 থেকে বাংলাদেশ গেছে 10-এ। এর সাথে 2027 বিশ্বকাপের কি সম্পর্ক সেটাই এবার ব্যাখ্যা করা যাক। নিয়ম বলছে হোম টিম হিসেবে সাউথ আফ্রিকা আর জিম্বাবুয়ে 14 দলের এই আসর খেলতে পারবে সরাসরি। এর বাইরে 8 দল আসবে টপ র্যাঙ্কিং থেকে, মানে 31 মার্চ 2027-এর আগ পর্যন্ত সেরা 8 দল। বাকি 4 দল আইসিসি সিলেক্ট করবে তাদের গ্লোবাল কোয়ালিফায়ার থেকে। সাউথ আফ্রিকা আর জিম্বাবুয়ের সাথে এবার আয়োজক হিসেবে প্রথমবার নামিবিয়াও আছে বটে, তবে আইসিসির ফুল মেম্বার না হওয়ায় হোস্ট হয়েও তাদের আসতে হবে কোয়ালিফায়ার বাধা টপকেই। সেটা না পারলে হোস্ট হয়েও খেলতে পারবে না নামিবিয়া, নিয়মই বটে। কিন্তু বাংলাদেশের কি হবে? টাইগাররা তো এখন সেরা 8-এর চেয়েও 2 ধাপ পেছনে। এই অঙ্কের খেলায় বাংলাদেশের জন্য ত্রাতার ভূমিকায় সাউথ আফ্রিকা। তারা একই সাথে হোস্ট, আবার আছে সুপার 8-এও। ডেডলাইনের আগ পর্যন্ত প্রত্যাশা ওই আশেপাশেই থাকবে প্রোটিয়ারা। সেক্ষেত্রে র্যাঙ্কিংয়ে 9 থাকলেও সরাসরি খেলা যাবে 2027 ওয়ার্ল্ড কাপ। কিন্তু টাইগাররা যে 10 নম্বরে নেমে গেল, সেখান থেকে তাদের উদ্ধার করবে কে? ডেডলাইনের আগে কাদের সাথে খেলবে মেহেদী মিরাজরা, সেটাই এবারে দেখা যাক। এবছরের বাকি সময় টি-20-র ভরা মৌসুম, তার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ আর আয়ারল্যান্ডের বিপক্ষে 6টা ওয়ানডে। র্যাঙ্কিংয়ের অবস্থানটা ঝালাই করে নেয়ার ভালো সুযোগ। সেখানে পা ফসকালেই অবশ্য হড়কা বানে তলিয়ে যাওয়ার আছে সমূহ সম্ভাবনা, কারণ এর পরেই টাইগারদের পাকিস্তান, নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াই। ওই পথটা কোনোভাবে পাড়ি দিলেই 2026 সালে থাকছে রিকভারির সুযোগ। জিম্বাবুয়ের বিপক্ষে 5 আর আয়ারল্যান্ডের সাথে 3 ওয়ানডের সিরিজ কাজে লাগাতে পারবে মিরাজরা। রিভাইজড শিডিউলে একই বছর ভারতের আসার কথা বাংলাদেশে, আর সাউথ আফ্রিকা সিরিজ তো আছেই। ডেডলাইনের বছর 2027-এ এখন পর্যন্ত কোনো শিডিউল ওয়ানডে ম্যাচ নেই। র্যাঙ্কিং, রেটিং আর এফটিপির এই সমীকরণ অনেক জটিল হলেও হিসেব কষে অনুমান করা যাচ্ছে টিপিক্যাল বাংলাদেশের মতো তাদের প্রিয় ওয়ানডে ফরম্যাটটা খেলে যেতে পারলেই সরাসরি 2027 বিশ্বকাপ খেলতে পারবে টাইগাররা, যদি কপাল মিরপুরের উইকেটের মতো আনপ্রেডিক্টেবল আচরণ না করে আর কি। খালিদ জামিল, 71। গুনে গুনে 712 দিন বাবর আজম সেঞ্চুরিবিহীন। শেষবার নেপালের বিপক্ষে বছর 2 আগে ম্যাজিক্যাল 3 ডিজিটের দেখা পেয়েছিলেন এই পাক ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাক মেরে এবার নতুন করে সমালোচনায় পড়েছেন বাবর আজম। কোহিনুর কণার রিপোর্ট। সিলসির প্রথম 2টি বল ডিফেন্ড করলেন, 3 নম্বরটাতেই বিট হলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাক মেরে বাবর আজম ফিরলেন সাজঘরে। ওয়ানডাউনে নেমে দলকে উদ্ধার না করে বরং বিপদে ফেলে চলে গেলেন পাকিস্তানের এই সেরা ব্যাটার। ওয়ানডে ক্যারিয়ারে এই নিয়ে 5 বার বাবর ফিরলেন 0 রানে। 2015 সালে ডেবিউ হওয়ার পর পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি ডাক মারার তালিকায় 3 নম্বরে উঠে গেলেন বাবর আজম। শেষবার 2023 সালে আফগানিস্তানের বিপক্ষে ডাক মেরেছিলেন এই পাক ব্যাটার। এরপরে সোশ্যাল মিডিয়ায় বাবর আজমকে ভাসিয়ে দেওয়া হয় ট্রোলের বন্যায়। জিম্বাবুয়ে আর নেপাল ছাড়া নাকি রানই করতে জানেন না এই টপ অর্ডার ব্যাটার। অথচ এমন একটা দিন ছিল বাবর আজমকে ডাকা হতো বাবর দ্য গ্রেট নামে। ক্রিকেট পাড়ায় চলতো একটা তর্ক, কে সেরা, বিরাট নাকি বাবর? কে কাকে টেক্কা দিয়ে অধিষ্ঠিত হবে সিংহাসনে চলতো সেই প্রতিযোগিতা। সেই বাবর যেন হারিয়ে গেলেন কালের গহ্বরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের আগে নতুন সব মাইল ফলকের অপেক্ষায় ছিলেন বাবর আজম। 1টি সেঞ্চুরি করলে পাকিস্তানের হয়ে সাইদ আনোয়ারের সবচেয়ে বেশি 20টি সেঞ্চুরি রেকর্ডে ভাগ বসাতে পারতেন তিনি, সেটাও কিনা কম ম্যাচ খেলে। প্রথম ম্যাচে 47 রানে আউট হওয়ার পর দ্বিতীয় ম্যাচে খুলতেই পারলেন না রানের খাতা, ফলে বাড়ল বাবরের সেঞ্চুরির অপেক্ষা। শেষবার এশিয়া কাপে 2023 সালে নেপালের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন বাবর আজম। ওয়ানডেতে 28 ইনিংস, সব মিলিয়ে 3 ফরম্যাটে 71 ইনিংসে নেই কোনো সেঞ্চুরি। সময়ের হিসেবে এই অপেক্ষাটা 712 দিনের। নেপালের বিপক্ষে সেই ম্যাচের পর প্রায় 2 বছরের এই টাইম লাইনে বাবর ওয়ানডে খেলেছেন 28টি, হাফ সেঞ্চুরি পেয়েছেন 9টি। টি-20তে 20 ম্যাচে 3খানা হাফ সেঞ্চুরি, আর টেস্টে 23 ইনিংসে 6টা হাফ সেঞ্চুরি। অবশ্য এমন নিদারুণ অপেক্ষার প্রহর একসময় পার করেছিলেন বিরাট কোহলিও। প্রায় 3 বছর ওয়ানডেতে পাননি ম্যাজিক্যাল 3 ডিজিটের দেখা।
এরপর একের পর এক ধরা দেয় শেষ সেঞ্চুরিটা। বাংলাদেশের বিপক্ষে কেটেছিল বিরাটের খরা। নেপাল নাকি জিম্বাবুয়ে, কে কাটাবে বাবরের এই দুর্দশা? কোহিনুর কণা, ৭১। ওয়ানডেতে দুজনের ব্যাটে ২৫,০০০-এর ওপর রান, সেঞ্চুরি ৮৭টা। গেল ১৭ বছর যাবৎ বিশ্বকে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন দাপুটে ব্যাটিংয়ে। অবশেষে আন্তর্জাতিক মঞ্চ থেকে সেই রোহিত কোহলির বিদায় ঘণ্টা বাজতে চলেছে। ভারতীয় ক্রিকেটে গুঞ্জন, অবশিষ্ট ওয়ানডে ফরম্যাট থেকেও অক্টোবরে রিটায়ার করতে পারে এই জুটি। কিন্তু বাস্তবতায় আছে বেশ কিছু যদি কিন্তু, সেগুলো তুলে ধরছেন পার্থ বণিক। টি-20 বিশ্বকাপ জয়ের পর একসাথে অবসর নিয়েছিলেন টি-20 থেকে। টেস্টেও দুজনে রিটায়ারমেন্ট নেন 5 দিনের ব্যবধানে। ভারতের জার্সিতে যে ওয়ানডে ফরম্যাট বাকি ছিল, এখন সেটাকেও বিদায় বলার কাছাকাছি রোহিত শর্মা ও বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটে ব্যাপক গুঞ্জন। 25 অক্টোবর সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দুজনকে গ্র্যান্ড ফেয়ারওয়েল দেবে ভারত। যদিও বিসিসিআই জানিয়েছে রোহিত কোহলির অবসর ইস্যুতে নাক গলাবে না বোর্ড। রিটায়ারমেন্টের ব্যাপারে তারাই সিদ্ধান্ত নেবেন। পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে এক বিসিসিআই কর্তা জানিয়েছেন, রোহিত কোহলির মনের মধ্যে কিছু থাকলে বিসিসিআইকে জানাবেন। ইংল্যান্ড সিরিজের আগে দুজন তেমনটাই করেছিলেন। তবে এই মুহূর্তে বোর্ড শুধুই টি-20 বিশ্বকাপ এবং তার প্রস্তুতি নিয়ে চিন্তা করছে। এশিয়া কাপে সেরা দল পাঠানো হবে, সবাই যাতে ফিট থাকে সেটা দেখাই বোর্ডের প্রধান কাজ। অবশ্য মুখে রোহিত কোহলিকে নিয়ে মধুর কথা বললেও ভেতরের খবর একদম উল্টো। জানা গেছে নির্বাচকদের ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্ল্যানে নেই এই দুই কিংবদন্তি। কেননা সে সময় রোহিতের বয়স হবে 40 আর কোহলির ৩৯। গুঞ্জন আছে দুই তারকা ভারতের জাতীয় ওয়ানডে চ্যাম্পিয়নশিপ বিজয় হাজারে ট্রফি খেলতে পারেন। ২৪ ডিসেম্বর থেকে শুরু হবে বিজয় হাজারে ট্রফি। তবে বিসিসিআই সূত্রের বরাতে ভারতীয় মিডিয়া বলছে, রোহিত কোহলি বিজয় হাজারে ট্রফি খেলতে চাইলেও তার আগে 6টা ওয়ানডে আছে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝে দক্ষিণ আফ্রিকা এ দলের সিরিজ আছে ভারত এ দলের সঙ্গে। প্রশ্ন হলো, এই জুটি এ দলের ম্যাচগুলো খেলতে চায় কিনা। তার চেয়েও বড় কথা, অজিত আগারকারের নির্বাচক প্যানেল তাদের খেলতে দেয় কিনা। এদিকে কলকাতায় এক অনুষ্ঠানে সাবেক ভারতীয় অধিনায়ক ও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি রোহিত কোহলির পাশে দাঁড়িয়েছেন। তার সাফ কথা, ভালো খেললে দুজনেরই খেলা চালিয়ে যাওয়া উচিত। এখন দেখার বিষয় ভারতীয় ক্রিকেটে রোহিত কোহলির শেষটা কোথায়, কখন আর কিভাবে হয়। পার্থ বণিক, ৭১। জাতীয় দলের পর দেশের ক্লাবগুলোরও এশিয়ার মানচিত্রে জায়গা করে নেওয়ার সুযোগ এসছে। এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে মঙ্গলবার বিকেল 5টায় জাতীয় স্টেডিয়ামে আবাহনী খেলবে মুরাস ইউনাইটেডের বিপক্ষে। একই টুর্নামেন্টে একই দিন রাত 11:30টায় দোহায় আল কারামা এফসির বিপক্ষে লড়বে বসুন্ধরা কিংস। ফয়সাল হাবিবের রিপোর্ট। আমার স্টেডিয়ামে খেলা, আমার সাপোর্টার, সব কিছু আমার, তো সেই তুলনায় আমার কনফিডেন্স 100% থাকবে। বাট এটা আমরা মাঠে প্রয়োগ করবো ইনশাল্লাহ। আবাহনী ক্যাপ্টেনের এমন বোল্ড স্টেটমেন্ট শুনে দর্শক সমর্থকদের সাহস বেড়ে যাবে বহুগুণে। অথচ পরিবর্তিত পরিস্থিতিতে 2024-25-এর বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ না নেয়ার কথা ভেবেছিল আবাহনী। তবে সেখান থেকে লিগে রানার্স আপ হয়ে শেষ করেছে আকাশী নীলরা। এএফসি চ্যালেঞ্জ লিগ যেহেতু বৈশ্বিক আসর, তাই মাঠে নামার আগে ওরা বাড়িয়েছে স্কোয়াডের শক্তি। মিডফিল্ডে কাজেম শাহ আর শেখ মোরসালিনকে রিক্রুট করেছে তারা, সাথে আছে সুলেমান দিয়াবাতে। মালির এই ফুটবলারের দলবদলের গল্পটাও বেশ আলোড়ন তুলবে। গেল বছর মোহামেডানে ছিলেন সুলেমান দিয়াবাতে, ছিলেন দলটার ক্যাপ্টেন, মোহামেডানকে করেছিলেন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন, কিন্তু তারপরই করলেন দলবদল, এলেন মোহামেডানের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীতে। ঠিক তেমনটাই যেমনটা করেছিলেন লুইস ফিগো, গেছিলেন বার্সেলোনা থেকে রিয়াল মাদ্রিদে। দিয়াবাতের দল পরিবর্তনে মোহামেডান দর্শকরা খুশি হবে না মোটেই, আবাহনী সমর্থকদের তাতে থোড়াই কেয়ার। এই কঠিন সময়ে দিয়াবাতের হাত ধরে ঘুরে দাঁড়াতে চাইবে এই ঐতিহ্যবাহী ক্লাবটা, বাজিমাত করতে চাইবে এএফসি চ্যালেঞ্জ কাপে। গোল করতে আবাহনী দিয়াবাতের দিকেই তাকিয়ে থাকবে। একাই হাই ইন্টেন্সিটির ম্যাচ ঘুরিয়ে দিতে জানে সে। তবে একা নন দিয়াবাতে, গোল করার মিশনে এই ফরেন রিক্রুট তার আশেপাশে শেখ মোরসালিনকেও খুঁজে পাবেন। কিন্তু অনেক হাইপ তুলে চিত্রপটে আসা মোরসালিন যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। বসুন্ধরা কিংসের মতো জায়ান্টের ডেরা ছেড়ে আবাহনীর আকাশী নীল জার্সিটা গায়ে চড়িয়েছেন। নতুন ক্লাবের হয়ে প্রথম ম্যাচেই এই তরুণ হিরো হওয়ার সুযোগ পাচ্ছেন। দুই নতুনের সাথে আবাহনীর পুরনো সেনানী মোহাম্মদ ইব্রাহিমও থাকবেন রাইট উইংয়ে, মন দেবেন স্কোরিংয়ে। এদিকে আবাহনীর তুরুপের তাস হতে পারে জাতীয় দলের ফরওয়ার্ড আল আমিনও। দিয়াবাতে আর এই লোকাল স্কোরারকে একসাথে মাঠে নামানোর ইঙ্গিতও দিয়ে রেখেছেন আবাহনী বস।
আমি সবসময় মনে করি যারা টিমের বেস্ট প্লেয়ারগুলো আছে তাদেরকে মাঠে রাখতে, তো প্রয়োজনে আমার ফরমেশন এবং স্টাইল চেঞ্জ করে হলো আমি সবসময় চাই যে যারা বেস্ট পারফরমার, যেহেতু এই সিজনে খেলা হয়নি। আক্রমণ ভাগের মতো রক্ষণেও আবাহনীর শক্ত গেরো দেওয়ার সামর্থ্য আছে। সুশান্ত ত্রিপুরা, ইয়াসিনরা সেখানে নেতৃত্ব দেবেন, আর আবাহনীর জাল সামলাবেন ন্যাশনাল টিমেরও নম্বর 1 কিপার মিতুল মার্মা। মুরাস আবাহনীর বিপক্ষে খেলতে এসেছে চার্টার বিমানে চড়ে বিশাল বহর নিয়ে। বোঝাই যায় গায়ের জোরের সাথে পকেটটাও ওদের বেশ শক্তিশালী। সেসব কিছু নিয়েই এএফসি চ্যালেঞ্জ লিগে প্রথমবার এসেই তারা জিততে চায়, এশিয়ান ফুটবল সার্কিটে জানান দিতে চায় নিজেদের অস্তিত্বের। আমি 1 বছর ধরে এই ক্লাবের কোচ হিসাবে আছি। আমরা ইতিমধ্যেই একটা কিরগিজ লোকাল কাপ জিতেছি। তুমি যেমনটা বললে, এশিয়ান ফুটবলে আমাদের অস্তিত্ব জানান দেওয়ার এটা এক দারুণ সুযোগ। এটা আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ। অবশ্যই আমরা আমাদের সেরা খেলাটাই দেখানোর চেষ্টা করব। অন্যদিকে আবাহনী যখন ঘরের দর্শকের সাহস নিয়ে মাঠে নামবে, তখন একই টুর্নামেন্টে দেশের আরেক বড় ক্লাব বসুন্ধরা কিংস খেলবে কাতারে সিরিয়ার ক্লাব আল কারামা এফসির বিপক্ষে। খেলাটি মাঠে গড়াবে দোহায় বাংলাদেশ সময় রাত 11:30টায়। ফয়সাল হাবিব, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।